আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের কয়েকটা ব্যাংক, ১০টার মতো ব্যাংক রেড জোনে আছে। আ ব্যাংকগুলো আসলে এই হাল দশা হওয়ার মূল কারণ কি? শুধু কি লুটপাট? না। দেশের ব্যাংক ব্যবস্থা একেবারে সম্পূর্ণ সুদ নির্ভর। যে একটা ব্যাংক ইসলামী শরিয়া ভিত্তির কথা বলে, আমি তাদের মাসালা সংক্রান্ত বিষয়ে কথা বলব না। তাদেরকে বাদ দিয়েই আমি কথা বলতেছি। দেখেন, সম্পূর্ণ সুদ নির্ভর একটা অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে এই ব্যাংকগুলা। ঠিক আছে? ব্যাংকগুলা কি করে? সাপোজ ১,০০০ জন লোকের আমানত, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি জমা রাখলাম, এরকম ১,০০০ লোকের সাপোজ ১০০ টাকা, মানে ১০০ জন লোকের ১০ টাকা করে সঞ্চয়, কত হয়? ১,০০০ টাকা। তো এখানে ১,০০০ টাকা যদি তারা মানুষকে লোন দেয় সুদের উপরে, আলটিমেটলি বর্তমানে সম্ভবত ১১% অথবা ১২% সুদ গ্রহণ করে ব্যাংক। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ব্যাংকের যে সুদের হিসাব, ১,০০০ টাকা ঋণ দিলে সেখানে ৬০ টাকা সুদ আসে। তো এরা আবার কি করে, এই যে লোনের যে আসল টাকা, মানে কিস্তির যে টাকা নিচ্ছে, ঠিক আছে, লোনের কিস্তির প্রাথমিক টাকা কিন্তু সুদের টাকাটা বেশি নেওয়া হয় এবং আসল টাকা কম কাটে। ঠিক আছে, যারা লোন সংক্রান্ত বিষয়ে জড়াইছেন তাদের জানা থাকার কথা। তো আলটিমেটলি ওরা কি করে, ওই যেই টাকা কিস্তি আসতেছে এবং যেই টাকা ইন্টারেস্ট পাচ্ছে ওরা, বেশিরভাগই তো ইন্টারেস্ট। তো ওরা কি করে, ওই টাকাটা, মানে ওরা হিসেব করে কি যে প্রথম মাসে হলো যেই টাকাটা তারা মানে কিস্তি নিচ্ছে, এখানে পুরো ৩৬৫ দিনের সুদ হিসাব করে। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর কি আসল টাকা হিসেবে কাটে। তো এখানে এভাবে যখন কিস্তি এবং সুদের টাকা যখন ওরা আবার হাতে পাই, ওই দেখা যাচ্ছে ১,০০০ টাকা ওরা দিছে, সাপোজ ১০০ জনকেই দিচ্ছে। ঠিক আছে, ওই ১০০ জন থেকে যখন আবার ১ টাকা করে সুদ এবং আসল সহ পাই, তখন ওই ১০০ টাকা কি করে, আবার ১০০ জনের কাছ থেকে যখন ১ টাকা করে পায়, তখন ওই ১০০ টাকা আবার কি করে, আবার লোন দেয়। ঠিক আছে, এবং এই প্রক্রিয়া চলতে থাকে। মূল আসল যে টাকা সেটা হলো ১,০০০ টাকা। ঠিক আছে, ওই ১০০ জন এর ১০ টাকা সঞ্চয়, সেই ১০ টাকা সঞ্চয়ের ১০০ টাকা, ১,০০০ টাকা, এবং এই টাকাটা মানে সুদের উপর ইনভেস্ট করে ওই টাকাকে আবার যখন সুদ এবং আসল সহ কিস্তি পাচ্ছে, ওই কিস্তির টাকাটা আবার ইনভেস্ট করে, এবং এভাবে মনে করেন চক্রাকারে হতে হতে মানে পিরামিডের মতো হয় যতক্ষণ না জিরো হয়। ঠিক আছে, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, কত পার্সেন্টের বেশি দেওয়া যায় না আর কি, যে টোটাল এত পার্সেন্ট দেওয়া যায়, একেবারে টপ জিরো ওরা টাচ করতে পারে না যদিও। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, সাপোজ এই যে ১,০০০ টাকা, আমি ১০০ জনের ১০ টাকা করে ১,০০০ টাকা বললাম। ঠিক আছে, আপনি একটু এই ১,০০০কে এবং এগুলো একটু কোটিতে চিন্তা করেন। ঠিক আছে, কোটিতে চিন্তা করেন, তাহলে কি অবস্থাটা হবে আপনার। ১,০০০ কোটিতে প্রায়, মানে অনলি ইন্টারেস্ট এক বছরে আসে প্রায় ৬০ কোটি টাকা, অনলি ইন্টারেস্ট। ঠিক আছে, এখন এটা ফার্স্ট টাইম, মানে ফার্স্ট লেভেল ইন্টারেস্ট। এবার যখন সেকেন্ড লেভেল লোন দিচ্ছে, মানে প্রত্যেক মাসে তো আবার নতুন নতুন লোন ইস্যু করতেছে ওরা। ঠিক আছে, এতে কী হচ্ছে, এই টাকাটাই হিসাবের খাতায় মানে আরও বড় হচ্ছে, কিন্তু মূল টাকা কিন্তু ওই ১,০০০ই। আর এই ১,০০০ টাকাকে হিসেব করে করে ওরা কয়েক, মানে ১,০০০ কোটি টাকাকে ওরা কয়েক হাজার কোটি টাকা, মানে কয়েক লক্ষ কোটি টাকাতে পরিণত করতেছে, কিন্তু মূল টাকা কিন্তু ওই ১,০০০ কোটি টাকা। ঠিক আছে, আর এই কারণে এখানে যদি, মানে এই সার্কেলের ভিতরে, ঠিক আছে, এই সার্কেলের ভিতরে, এই সার্কেলের ভিতরে যদি একজন, সাপোজ একজন কাস্টমার ৫,০০০, সরি ৫০০, একজন কাস্টমার ৫০০, একজন কাস্টমার ৫০০, ৫০০, এভাবে মনে করেন যে
চারজন কাস্টমার 500 করে 2000 কোটি টাকা নিল, ঠিক আছে। তো 2000 কোটি টাকায় দেখা যাচ্ছে ওদের প্রফিট আসবে কত, 11% হিসেব করলে আপনার হলো 60,000, 60, 120, মানে 1,20,00,000 টাকার মতো। তখন দেখা যাবে কি, মনে করেন এই পুরো 1,20,00,000 টাকা লাভের আশায় একজন যদি ঋণ খেলাপি হয়ে যায়, তখন কিন্তু ওর 500 কোটি টাকা চলে গেল। আরেকটা ঋণ যদি চলে যায়, আরেকজন যদি ঋণ খেলাপি করে, তখন কি হলো, 500, 1,000 কোটি টাকা চলে গেল। হ্যাঁ, এবং মানে আলটিমেটলি প্রবলেমটা কী হয়, ঠিক আছে, এই মনে করেন যে ও তো অনেক অনেক টাকার হিসাব করতেছে, সে ওই 1,000 কোটি টাকাতে থেকে তো 1,00,000 কোটি টাকার হিসাব দিচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি প্রবলেম যেটা হয় সেটা হলো এই ঋণের যে সার্কেল, যে চ্যানেল, এটা ব্রেক হওয়ার কারণে ওর তারল্য সংকট তৈরি হয়। কারণ মানুষকে তো সে নগদ টাকা দিয়েছে, লোন যাকে দিয়েছে সে তো চেক দিয়ে নগদ টাকা উঠাই নিছে, ঠিক আছে। এতে কি হচ্ছে, ব্যাংকের যে মানে ক্যাশ টাকা, এটা শেষ হওয়াতে সে মানে তার যে রানিং ক্লায়েন্ট আর কি, মানে যে লোক টাকা জমা রাখিছিল, ওই যে 100 জনের গল্প বললাম প্রথমে, ঠিক আছে, এই 100 জনের মধ্যে যদি একজনও টাকা তুলতে আসে, তখন ব্যাংকে হাত উঁচু করে বসতে হয় যে বাবা আমার কাছে তো ক্যাশ টাকা নাই, তুমি চেক রেখে দাও, দেখি ম্যানেজ করতে পারলে তোমাকে দিব, ঠিক আছে। তো মানে পুরো বিষয়টা যদি আমরা চিন্তা করি, আসলে ব্যাংক দাঁড়িয়ে আছে একটা সুদের কি বলে উৎপাদনের প্রক্রিয়াতে, ঠিক আছে। বাংলাদেশে কোনো কিছু উৎপাদন হয় না, ঠিক আছে, মানে কার্যত, ঠিক আছে। বাংলাদেশে গার্মেন্টস অনেক প্রসিদ্ধ, কিন্তু আমার কাছে মানে আমার জ্ঞান মতে যে অনেক সুতা বাইরে থেকে এনে তারপরে গার্মেন্টসে সেলাই করা হয়। কেন সুতা বাংলাদেশে তৈরি করতে পারে না? রেশমে আমার বাড়ির কাছে দেখি যে রেশম চাষ করে, রেশমের সুতা বানাইতো, সুতির সুতা উৎপাদন করতো, ঠিক আছে। কিন্তু অনেক কিছু উৎপাদন না হলেও বাংলাদেশে এই সুদের বিষয়টা দারুণ উৎপাদন হয়েছে। এবং একজন কৃষক মানে এই বড় খেলাপিদের সুদের টাকার যে ভোগান্তি, এটা পোহাই আছে ছোট ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের দিয়ে, ঠিক আছে। বাংলাদেশের একজন ঋণ গ্রহীতা যে 500 কোটি টাকা মেরে দিয়েছে, সে কি করবে, আলটিমেটলি বাংলাদেশে এতদিন যে সিস্টেম ছিল তাতে 100 কোটি টাকা খরচ করলেও বাকি 400 কোটি টাকা মেরে দেওয়ার সুযোগ মানে সে পাইতো, ঠিক আছে। তাকে আর ধরতো না কেউ, ঠিক আছে। তাকে বিদেশ যাওয়ার সুযোগ পাইলে তো আর ওই টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। তো মানে এই যে ঘাটতিটা পূরণ করতে কীভাবে, ব্যাংকগুলো এই ক্ষুদ্র ঋণ দিয়ে কি করে, এই টাকাগুলো আদায় করে। কারণ ক্ষুদ্র ঋণের যে আদায়ের পার্সেন্টেজ, এটা হলো মানে নিয়ার অ্যাবাউট 100%। হ্যাঁ, মানে ক্ষুদ্র ঋণ সাধারণত মাইজ যায় না, কারণ এরা অতি দরিদ্র, এদের সাইজ করা সহজ, এবং এই মানুষগুলোর আসলে কোনো পালিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ ওর হয়তো সর্বসা করলে আসে একটু ভিটে মাটি, বা একটু রিক্সা চালাই খায়, বা দেখা যাচ্ছে কৃষি জমি চাষ করে খায়। তো এই মানুষগুলোর মানে আসলে ঋণ ফাঁকি দিয়ে যাওয়ার মতো সুযোগ নেই। আর মনে করেন যে 2 লাখ, 3 লাখ বা 1,50,000 টাকা, এটা ঋণের জন্য সে পালিয়ে যেতে মানে পালিয়ে যেই বা করবে কি, যাবে কোথায় সে? এই টাকাতে একটা পাসপোর্টও করতে পারবে না ঠিক মতো, ঠিক আছে। তো যাই হোক, মানে সুদের এই চক্রের মধ্যে পড়েই এই ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে। ব্যাংকের কিন্তু আরও হাজার হাজার কাজ আছে, ঠিক আছে। ব্যাংকের আরও হাজার হাজার কাজ আছে। ব্যাংক মনে করেন যে কোম্পানি বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এদের বিলিং সিস্টেম নিয়ে কাজ করে। হ্যাঁ, এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করে ব্যাংক। তারপরে ব্যাংক রেমিটেন্স নিয়ে কাজ করে, হ্যাঁ, রেমিটেন্স। তারপরে ব্যাংক কাজ করে হলো আপনার কার্যত এই যে সঞ্চয়ের টাকা যে জমা রাখতেছে, প্রত্যেকের অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু বছর শেষে একটা চার্জ কাটা হয়, যাকে ব্যাংক চার্জ বলে। হ্যাঁ, আপনারা জানেন কি না, সবাই জানার কথা, যাদের ব্যাংক, কারণ আধুনিক যুগে এখন ব্যাংক অ্যাকাউন্ট নাই এরকম লোক পাওয়া মুশকিল। তো প্রত্যেকের কাছ থেকে কিন্তু ব্যাংক চার্জ কাটে। আপনি চিন্তা করেন, যদি বছরে যদি 500 টাকা কাটে, হ্যাঁ, তো 500 ইন্টু মনে করেন যদি 1 লাখ গ্রাহক থাকে, তাহলে কত টাকা আসে হিসাব করেন। হ্যাঁ, প্রায় 50 কোটি টাকার মতো আসে। আচ্ছা, এরপরে এমন কিছু কাজ আছে আসলে যেগুলো আমাদের জ্ঞানেরও বাইরে, যেমন এলসি খোলা,
তারপরে আপনার বিদেশি বিলগুলো পেমেন্ট করা, যেগুলো আসলে ব্যাংক ছাড়া অসম্ভব কাজ। এবং এগুলোর সাথে কিন্তু কোনো সুদের কোনো কার্যক্রম নেই, ঠিক আছে? যে আপনি ব্যাংক মানে বিদেশ থেকে রেমিটেন্স আসলে ওর উপর কি সুদ নিতে পারবে? না, পারবে না, ঠিক আছে? তো ব্যাংক অতিরিক্ত মুনাফার আশায় এই সুদের সাথে জড়ায়, ঠিক আছে? জড়াই, এবং এই মানে সুদের সাথে জড়ানোর সাথে সাথে কি হয়, এরা এই বিভিন্ন ধরনের মানে কি বলে ফলস ক্লেম, মানে সরি ফলস ক্লেম বলতেছি, মানে অর্থ লোপাটের শিকার হয়। এবং বড় বড় যারা লোন গ্রহীতা, বেশিরভাগই দেখা যায় কি, মনে করেন যে বড় বড় একটা লোন কোনো মতে পাশ করাতে পারলেই মনে করেন যে ওরা চম্পট, ঠিক আছে? এবং এই পুরো পুরো পানিশমেন্টটা আসে কার উপরে? দেশের আপামর জনসাধারণের ছোট ছোট ঋণ গ্রহীতাদের উপরে। ওই দেখা যাচ্ছে কি, যখনই আপনার এই 500 কোটি মানে একজন ঋণ খেলাপি পাওয়া যায়, হ্যাঁ, তখন দেখা যায় কি আপনার ইন্টারেস্ট বাড়ায় দিচ্ছে। ইন্টারেস্ট বাড়ায় দিলে কী করতেছে, ওই যে যারা ঋণ নিয়েছে ওদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। তো আমার মনে হয় ব্যাংক মানে এত কর্মী নিয়ে সুদের সাথে না জড়ায়ে কি বলে সুদ মুক্ত অবস্থায় চলা উচিত। হ্যাঁ, এতে যদি ব্যাংকের কর্মচারী 5 জন হয়, ওকে ফাইন, লেট ইট গো, নো প্রবলেম। কারণ হলো আমার এত এত কর্মচারী, এত চাকর বাকর, প্রত্যেকটা ব্যাংক এসি করা, এত টাকা কই পাই? ওই সুদের টাকা দিয়া, ঠিক আছে? এটাই কারণ, ঠিক আছে? সুদ কোনো সমাধান নয়, ঠিক আছে? এই সুদের কারণে, সুদের লোভে পড়েই ব্যাংকগুলো ফকির হচ্ছে। এবং এই সুদের টাকা দিবে এই আশা দিয়ে মানুষ লোন নিয়ে টাকাগুলো মেরে দিচ্ছে, ঠিক আছে? আপনারা ওই ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম, সাধারণ কার্যক্রম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেন। এতে যদি আপনার ব্যাংক যদি মনে করেন যে 10টা ব্রাঞ্চ না হয়, 5টা হয়, তাতে সন্তুষ্ট থাকেন না, সমস্যা কি? 5টা মানে একটা ব্যাংক যদি মানে সাধারণ কার্যক্রমও করে, তার কর্মচারীদের বেতন দিয়ে একটা ব্যাংক থেকে মনে করেন অনেক টাকা মুনাফা করা সম্ভব, ঠিক আছে? এবং মনে করেন যখন আপনি সুদের সাথে জড়াবেন না, এই সুদভিত্তিক এই ধরনের ঋণে আপনি জড়াবেন না, এই ঋণ যখন দিবেন না, ইস্যু করবেন না, তখন ওই যে যারা ধান্দাবাজ টাইপের লোক, হ্যাঁ, যারা আর কি টাকা নিয়ে মেরে দিতে চাই, এই বিপদে আপনারা পড়বেন না। এবং এতে কি হবে, আপনার ব্যাংক কখনো দেউলিয়া হবে না, ঠিক আছে? এই ব্যাংকের যে বর্তমান সিচুয়েশন, অনেকেই ভিডিও দিচ্ছে বা কমপ্লেন করতেছে যে মানুষজন ব্যাংকে চেক দিয়ে টাকা পাচ্ছে না, খুবই দুঃখজনক। এটার মূল কারণ একটাই, সুদ, ঠিক আছে? তো যাই হোক, অনেক লম্বা হয়ে গেল ভিডিও, ভালো থাকবেন, ঠিক আছে? সুদকে মানে কোনো অবস্থাতেই গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুদ গ্রহণ করা মানেই হলো আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। আল্লাহর সাথে কি জিহাদ করে পারা যায়? বলে আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারা যায়? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সমান হলো সুদ, ঠিক আছে? তো এটা নিয়ে আমার মনে হয় ভাবা উচিত। ব্যাংক ম্যানেজমেন্ট যারা করে, ব্যাংক ঊর্ধ্বতন ব্যবস্থাপনা যারা আছে, তাদের চিন্তা করা উচিত, এই সুদভিত্তিক লোন থেকে বের হয়ে আসা উচিত। হ্যাঁ, ব্যাংকে যদি টাকা ইনভেস্ট করতে ইচ্ছে করে একান্তই, হ্যাঁ, ব্যাংক প্রজেক্ট করুক। দেখা যাচ্ছে আপনার প্রজেক্টের টাকা তো চুরি হয়ে যাবে না। কীরকম প্রজেক্ট? দেখা যাচ্ছে একটা কর্মসংস্থান প্রজেক্ট তৈরি করতে পারে, হ্যাঁ, যে ব্যাংক কী করলো, একটা গার্মেন্টস, ব্যাংক নিজেই একটা গার্মেন্টস তৈরি করলো, ঠিক আছে? মানুষকে সুদের উপরে না দিয়ে ব্যাংক নিজেই একটা গার্মেন্টস তৈরি করুক, সেখানে তারা লোক নিয়োগ দিক। তাহলে যাদেরকে নিয়োগ দেবে তাদের বেতনগুলো হালাল হবে, এবং ওখান থেকে যে মুনাফা আসবে সেই মুনাফা ভাগ করে যখন আপনি এদেরকে দিবেন, ওই যে যারা ওই যে 100 বিনিয়োগকারী, মানে 100 যারা হলো টাকা জমা রেখেছিল তাদেরকে দিবেন, তাদের এই টাকাটা সুদ হবে না, তখন এটা মুনাফা হবে। কারণ ওখানে লাভ লস দুটোরই সম্ভাবনা আছে। লস হলে আপনি তাদেরকে বলতে পারেন, ঠিক আছে, যে আমরা এরকম প্রজেক্ট করতে চাচ্ছি, এখন আপনি কি লসের ভাগ নেবেন? যদি সে লসের ভাগ না নিতে চায়, আলটিমেটলি তাকে লাভের ভাগও দিবেন না, কারণ মানে তখন আর বিষয়টা সুদ থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আপনার প্রজেক্ট করেন, সেখানে মানে শুধু গার্মেন্টস প্রজেক্ট না, আরও অনেক প্রজেক্ট আছে, হাজার হাজার প্রজেক্ট আছে, এগুলো করতে পারেন। হ্যাঁ, ব্যাংককে কেন্দ্র করে অনেক কিছু, অনেক কর্মসংস্থান তৈরি হতে পারে, গবেষণা কেন্দ্র তৈরি হতে পারে। হ্যাঁ, তো তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের উৎপাদনশীল প্রতিষ্ঠান তৈরি হতে পারে, প্রযুক্তিপণ্য তৈরি করার প্রতিষ্ঠান তৈরি হতে পারে। হ্যাঁ, এটা ব্যাংকের মূলধন দিয়েই করেন, সমস্যা কী? সব কোনো পৃথিবীতে কোনো ব্যবসা মানে অলাভজনক না, শুধুমাত্র সুদের ব্যবসা ছাড়া। সুদের ব্যবসা অলাভজনক, ওইটাই কারণ ওখানে আল্লাহর মানে লানত আছে,
ঠিক আছে, আপনার ব্যাংক ফকির হয়ে যাচ্ছে এটাই কারণ যে আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন, এই কারণে আপনার ব্যাংক ফকির হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।